হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না। লিখে রাখুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে দাবি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি শরীফ ওসমান হাদির পর হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম, প্রেস সচিব শফিকুল আলম, রাকসু ভিপি সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে আরো অনেককে নিয়ে নতুন শঙ্কা রয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সবচাইতে বড় হিট বা হামলার ঘটনা এটি, কিন্তু আততায়ী হিসেবে যার নাম ও চেহারা বেরিয়ে এসেছে তাকে ঘিরে উঠে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। নাম তার ফয়সাল করিম মাসুদ, কিন্তু অপরাধ জগতে এবং ফেসবুকে তার পরিচয় দাউদ বিন ফয়সাল, বা নিজেকে সে দাবি করে কিং। খুনের আগে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা, অপারেশনে কোনো মোবাইল ফোন ব্যবহার না করা, তার ব্যাকআপ হিসেবে রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল সাথে রাখা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি। এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে। তো এরপর কার পালা? হাসনাত সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশে? আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবে, অ্যাকশন। একটি অশ্রাব্যকালীকে প্রতিবাদের মহাকাব্যে পরিণত করেন শরীফ ওসমান হাদি, ঠিক যেন নজরুলের কবিতার মতোই বিদ্রোহী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন ওসমান হাদি, শরীফ ওসমান হাদি সেই জুলাই যোদ্ধা, তিনি কিন্তু ঢাকা এভার কেয়ার হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে ভারতের সীমান্তে কিন্তু শুটার সেই ফয়সাল, অর্থাৎ শরীফ ওসমান হাদির সেই শুটার, যাকে টার্গেট করে একদম মোটরসাইকেল থেকে একদম এই বরাবর গুলি করেছিল, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে। সীমান্তের ভারতের সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, চট্টগ্রামের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে তিনি কিন্তু সীমান্ত দিয়ে ভারতে আওয়ামী লীগের দোসরদের কাছে একদম গা ঢাকা দিতে চেয়েছিল, কিন্তু আসলে সেটা তার রেহাই হলো না। ভারতের সীমান্ত পুলিশ কিন্তু তাকে অটোমেটিকলি পরে গ্রেপ্তার করে কিন্তু একদম লাল তালানে তুলে রাখলো। প্রিয় দর্শক, এরকমই কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবে, অ্যাকশন। একটি অশ্রাব্যকালীকে প্রতিবাদের মহাকাব্যে পরিণত করেন শরীফ ওসমান হাদি, ঠিক যেন নজরুলের কবিতার মতোই বিদ্রোহী। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিতে দরিদ্রের বলবীর চিরোন্নত মানুষের। বজ্রকণ্ঠে এই কবিতা আবৃত্তির মতো দুদিন আগে মৃত্যু নিয়েও দিয়েছিলেন সাহসী বক্তব্য। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। তার কণ্ঠ যে এ প্রজন্মকে প্রতিবাদী করে তুলেছে তা হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দেশের বিভিন্ন জায়গার ক্ষোভ আর বিক্ষোভে আরও একবার প্রমাণিত হয়েছে। আর এ প্রজন্মের এমন তুমুল একজন জনপ্রিয় নেতার নামটাও ঠিকভাবে বলতে পারেননি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আপনার আজকে দুপুরে যে একটা গুলিবিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না? এমনকি হাদির দল ইনকিলাব মঞ্চকেও বারবারই ইনসাফ পার্টি বলেছেন বিএনপি মহাসচিব। ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে 8 নম্বর হাদি সাহেব, ইনসাফ পার্টির প্রার্থী। ফখরুলের এই বক্তব্যকে রাজনৈতিক দম্ভ এবং হাদিকে তুচ্ছ ভাবার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন অনেকে। গতকালকে সংবাদ সম্মেলনে যেভাবে বলছে, আমি বলবো এটা টোটালি একটা কটাক্ষ করে এবং এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটা তাদের বলা। যারা রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠিত, তারা কখনোই তার অধস্তনকে মুখে নাম নিতে চায় না বা তার ক্রেডিটটা দিতে চায় না, কারণ তারা চিন্তা করে এই জুনিয়র বা এই জেনারেশন যদি বড় হয় তাহলে তাদের চেয়ার থাকবে না, তাদের অন্যায় দুর্নীতি বা অবিচার যেগুলো লুটপাট সেগুলো তারা করতে পারবে না। ওসমান হাদির নাম জানবে না, শরীফ ওসমান হাদির নাম জানবে না বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি বা কোনো সংগঠন, যার নামে কাঁপে বাংলাদেশের বাইরে চারদিক থেকে ঘেরাও করে থাকা সীমান্তের ওপারে যারা আমাদের বাংলাদেশটাকে দীর্ঘ 54 বছর পর্যন্ত নিপীড়ন করেছে, তারা যখন ওসমান হাদির ভয় কাঁপে, তখন বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি যদি ওসমান নাম উচ্চারণ করতে না পারে, তাহলে তার ব্যাপারে আমি কি বলবো? আমার তো মানে অবাক লাগছে বিষয়টা। আমি তো ইনকিলাব মঞ্চ চিনি, আমি একটা প্রতিষ্ঠান, আমি তো বলি না, সেটা অস্বীকার করি। তার মানে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, জুলাইয়ের সাথে থাকতে হবে। আপনি জুলাইয়ের শক্তিগুলোর সাথে না থেকে জাস্ট বাইরে থেকে এসে যদি আপনি বলেন আমি চিনি না, তাহলে তো হয় না। যদি কেউ হাদি ভাইয়ের ইনকিলাব মঞ্চকে
না জানার ভাব করে তাহলে সে অবশ্যই তার তুচ্ছ বুঝবে। অন্যদিকে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত অনেক অনলাইন অ্যাক্টিভিস্টই হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে নানাভাবে স্বস্তি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করতে সামাজিক মাধ্যমে খাবারের ভিডিও দিয়েছেন সাংবাদিক আনিস আলমগীর, এমন দাবি করেছেন জনপ্রিয় এবং সময়ের আলোচিত অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য নানা ফন্দি করে যাচ্ছেন আনিস আলমগীর। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। আমজনতার দলের তারেক রহমানকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, বাংলাদেশের সংকটে হাদির অবদান নেই, অবদান আছে শুধু মির্জা আব্বাসদের মতো বিএনপি নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁপছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। অন্য আরেকটি পোস্টে পিনাকি দাবি করেন, সামনের জাতীয় নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ আর ভারতের পক্ষে কাজ করছে দৈনিক প্রথম আলো, আর এ কারণেই হাদির উপর হামলার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করছে পত্রিকাটি। পিনাকির আরেকটি পোস্টকে ইঙ্গিত করে ফেসবুকে ব্যঙ্গ করেছেন আওয়ামী দালাল হিসেবে পরিচিত মেহের আফরোজ শাওন। তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা হাদিকে ফিরিয়ে দাও, বিনিময়ে স্বেচ্ছায় যিনি যেতে চেয়েছেন তাকে নিয়ে যাও। অনেকেই বলছেন ওই পোস্টে তিনি সরাসরি পিনাকি ভট্টাচার্যকে বুঝিয়েছেন। একইভাবে আওয়ামী দোসর খ্যাত আইনজীবী নিঝুম মজুমদারও হাদিকে নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন ফেসবুকে। একটি পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের যত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তার তুলনায় হাদিকে গুলি করা তেমন কোনো বড় ঘটনা নয়। হাদির ঘটনায় দুঃখ পাওয়া মানুষের আবেগকেও ভ্যা ভ্যা বলে বিদ্রুপ করেন এই আওয়ামী দোসর। আরেকটি পোস্টে হাদির ওপর গুলি চালানোর জন্য জামায়াত এবং ডাকসু ভিপি সাদিক কায়েমকে দায়ী করেন নিঝুম। দেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না সহ আওয়ামী ঘেঁষা কয়েকজনকে দায়ী করেন এনসিপি নেতা সাইফ মুস্তাফিজ। আওয়ামী লীগের সফটকোর সাপোর্টার সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নুর তুষার, সাংবাদিক পান্না, মিডিয়া ব্যক্তিত্ব শাওন, তারপরে তারেক রহমান, আম জনতা পার্টির এরকম অনেক ব্যক্তিরা আছে যারা রেগুলার বেসিসে টকশোগুলোতে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে তাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে। তারা নানাভাবে নানা কায়দায় বয়ান উৎপাদন করছে যে আমরা আসলে আওয়ামী লীগকে ছাড়া চলতে পারবো না, আওয়ামী লীগের এত % ভোটার আছে, এটা আছে, ওইটা আছে। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার জন্য দৈনিক প্রথম আলোরও সমালোচনা করেন তরুণ এই নেতা। প্রথম আলো একটা প্রথম সারির মানে সংবাদপত্র, সেখানে নানা কায়দায় আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাদিকে গুলি চালানো সন্ত্রাসীর নাম মাসুদ করিম। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আদাবর থানার নেতা। গত নভেম্বরে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হন মাসুদ। পরে হাইকোর্টে তার জামিন হয় অ্যাডভোকেট কাইসার কামালের মাধ্যমে। তিনি উচ্চ আদালতে বিএনপির অন্যতম প্রভাবশালী আইনজীবী নেতা। ইতোমধ্যে এই বিষয়টি নিয়েও শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদী হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অন্যদিকে একই ঘটনাকে ভিন্ন দিকে নেয়ার পায়তারা করছে কুচক্রী মহল। তবে এক হাদি যখন এভার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, লক্ষ হাদি তখন বিপ্লবী স্লোগান দিচ্ছে রাজপথে। হাসপাতালের বিছানায় শুয়ে যেন নিজের স্বপ্ন পূরণেরই তৃপ্তি পাচ্ছেন শরীফ ওসমান হাদি। ইনসাফের লড়াইয়ে বাংলাদেশ আপনার অপেক্ষায় হাদি। আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওসমান হাদি। এরপর নাকি একে একে জুলাইয়ের পরিচিত মুখগুলোকে মুছে ফেলা হবে। তো এরপর কার পালা? হাসনাত সার্জিসরা কি নিরাপদ এই নতুন বাংলাদেশে? আমাদের সামনে এখন জ্বলন্ত প্রশ্ন, গণতন্ত্রের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের অধিকার কি কেবলই কথার কথা হয়ে থাকবে, নাকি এই অস্থির পরিস্থিতির সুযোগে একটি মহল তাদের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে? জুলাই আন্দোলনের নেতাদের একে একে নীরব করে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে বলে আমরা আশঙ্কা করছি, সেই আশঙ্কা কি ভিত্তিহীন? কি বার্তা দিচ্ছে হাদির মাথার গুলি? এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং নিঃসন্দেহে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো ওসমান হাদির উপর বর্বরোচিত হামলা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরে লেগে থাকা গুলি আর ঝরে যাওয়া রক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভিন্নমতের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার খেলাটা হয়তো কেবল শুরু হলো। ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি জুলাই আন্দোলনের একজন পরিচিত মুখ, একজন নেতা যিনি সাহস করে প্রকাশ্যে দাঁড়িয়েছিলেন। আর তার এই পরিণতি কি অন্যদের জন্য একটি শীতল বার্তা নয়? জনমনে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। এরপর কার পালা? এই আতঙ্ক আরো ঘনীভূত হচ্ছে যখন সাংবাদিক জাওয়াদ নির্ঝর বললেন, পরিচিত মহলে 25 দিন আগে কয়েকজনের কাছে ওসমান হাদি এবং কন্টেন্ট ক্রিয়েটর কাফির নম্বর খুঁজছিল ফয়সাল। এরই মধ্যে হাদি গুলিবিদ্ধ। এরপরই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর চাউর হয়েছে যে হাদির পর সিরিয়ালে আছেন কাফি। এই ধরনের গুঞ্জন বা সিরিয়াল টার্গেটের ধারণা জনমনের নিরাপত্তাহীনতা এবং ভীতি সৃষ্টি করছে। যদি এই গুঞ্জন সত্য হয়, তবে এর অর্থ দাঁড়ায় জুলাই আন্দোলনের নেতাদের, যারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের মাঝে সচেতনতা তৈরি করছেন,
তাদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান চলছে। এটি কি কেবল নেতাদের নিস্তব্ধ করে দেওয়া, নাকি এর লক্ষ্য আরো গভীরে, পুরো আন্দোলনকেই শিকড়শুদ্ধ উপড়ে ফেলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়? এই সহিংসতা এবং টার্গেট করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের, কারণ এটি সরাসরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার উপর আঘাত হানছে। যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের নেতাদের উপর আঘাত, তা সরাসরি বা পরোক্ষ যাই হোক না কেন, ভিন্ন মতকে স্তব্ধ করার একটি কৌশল হিসেবেই বিবেচিত হতে পারে। আর এমনটি হলে আমরা কোন ধরনের গণতন্ত্রের দিকে আসলে এগিয়ে যাচ্ছি? নিরাপত্তার প্রশ্ন ও রাষ্ট্রীয় ব্যর্থতা। হাসনাত সার্জিস সহ জুলাই আন্দোলনের অন্যান্য নেতারাও প্রকাশ্যেই তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। তাদের মতো নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যেই। ওসমান হাদির উপর গুলি চালানোর পর এই মুহূর্তে সেই নিশ্চয়তা কে দেবে যে তাদের দিকে তাক করে কোনো বন্দুক প্রস্তুত হচ্ছে না? তাদের মতো নেতারা যারা সমাজের চোখে আলো দেখানোর চেষ্টা করছেন, তাদের যদি এমন নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? সাধারণ নাগরিকের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রধান এবং একচ্ছত্র দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এক্ষেত্রে জুলাই আন্দোলনের মতো জনসচেতনতামূলক কাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উপর যদি সুনির্দিষ্ট হুমকির আশঙ্কা থাকে, তবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে স্বপ্রণোদিত হয়ে তাদের অনুরোধের ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। বন্দুক প্রস্তুত নয়, এই নিশ্চয়তা কেবল সরকার এবং রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানই দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হুমকি দেন এবং রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেয় না, তখন সেই নিশ্চয়তা প্রশ্নবিদ্ধ হয় আর মানুষের বিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ফেরাতে হলে এই ধরনের সহিংস ঘটনার তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহি অত্যাবশ্যক। যদি তদন্ত পক্ষপাতমূলক হয় এবং দীর্ঘসূত্রিতায় আটকে যায়, তখন তা কেবল নিরাপত্তা সংখ্যাই বাড়াবে না, বরং নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাও কমিয়ে দেবে। নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে এর চেয়ে বড় রাষ্ট্রীয় ব্যর্থতা আর কি হতে পারে? দেশের খারাপ অবস্থা বনাম 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এমন পরিস্থিতিতে 12ই ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুষ্ঠু হতে পারে? একটি নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে হলে কিছু মৌলিক পূর্বশর্ত পূরণ করতে হয়, যা এই মুহূর্তে দৃশ্যমান নয়। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সহিংসতার অনুপস্থিতি, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা এবং ভয়ভীতির পরিবেশ সুষ্ঠু ভোটদানের প্রধান অন্তরায়। একজন ভোটার, একজন প্রার্থী এবং একজন রাজনৈতিক কর্মীর অবাধে তাদের অধিকার প্রয়োগের সুযোগ থাকতে হবে। কিন্তু বর্তমানে যা ঘটছে তা সেই পরিবেশের সম্পূর্ণ বিপরীত। আইনের শাসন ও নিরাপত্তার নিশ্চয়তা। সব নাগরিক, বিশেষ করে ভিন্ন মতের নেতাদের সমানভাবে আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। নিরাপত্তার অভাব থাকলে তা বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারে। অবাধ বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যম ও কন্টেন্ট ক্রিয়েটররা যদি ভয় ভীতির শিকার হন, তবে নির্বাচনের খবর এবং তথ্য জনগণের কাছে সঠিকভাবে পৌঁছতে পারে না, যা নির্বাচনী প্রক্রিয়াকে অস্বচ্ছ করে তোলে। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ নিউজ পেতে এখনই আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।